হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন এডুকেশন সেন্টার। আমি আদুল শেখ, তোমাদের ম্যাথের টিচার। আজকে তোমাদের ক্লাস 11-এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা করানো হবে। সেই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা সেই চ্যাপ্টারে ঢোকার আগে বেসিক কিছু জিনিস যেগুলো আমরা ক্লাস 11-এর আগে শিখেছি সেই জিনিসগুলো আলোচনা করব। তারপরে ক্লাস 11-এর যে টপিকটা রয়েছে সেখানে আমরা ঢুকে যাব। ঠিক আছে, তো প্রথমে বেসিক কিছু জিনিস আমরা আলোচনা করছি। ক্লাস 11 আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি ইংলিশে বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি। তাহলে আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি আলোচনা করছি, কোঅর্ডিনেট জিওমেট্রি। প্রথমে আমরা যে জিনিসগুলো আমরা অলরেডি ক্লাস 11-এর আগে শিখে ফেলেছি সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা ক্লাস 9-এ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটা রয়েছে টেক্সট বই, ক্লাস 9-এর সেই বইয়ে আমরা শিখেছিলাম যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা, দুটো বিন্দুর মধ্যবর্তী স্থানাঙ্ক বার করা, দুটো বিন্দুর মধ্যে কোন একটা বিন্দু যদি অন্তস্থভাবে বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক কত, বহিস্থভাবে বিভক্ত করলে তার স্থানাঙ্ক কত। এই জিনিসগুলো আমরা একটা পরপর একটা আলোচনা করব। তারপরে আমরা আজকে যে টপিক, আজকে আমরা সরল রেখা থেকে শুরু করব। সরল রেখার আগেও একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে পূর্ব পাঠ্য অনুশীলনী। সেখানে প্রাথমিক ধারণাগুলো রয়েছে, সেগুলো আমরা আগে দিয়ে নিচ্ছি। সেই চ্যাপ্টারের অঙ্ক করানো হবে না, প্রাথমিক সূত্রগুলো আমরা আলোচনা করবো। সেই চ্যাপ্টারের অঙ্ক প্রয়োজনও নেই। তারপরে আমরা সরল রেখা থেকে সরল রেখা থিওরি পোর্শন কমপ্লিট করব। তারপরে আমরা অঙ্কই চলে যাব। তো দেখো, প্রথমে আমরা বেসিক জিনিসগুলো একটু আলোচনা করে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে একটা সমতলের উপর ধরো দুটো বিন্দু আছে, একটা সমতলের উপর, এটা হচ্ছে এখানে বোর্ডটাকে সমতল হিসেবে আমরা কনসিডার করছি। এই সমতলের উপর দুটো বিন্দু, একটা বিন্দু হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এ বি যে সরল রেখা তার দৈর্ঘ্য কত হবে আমরা এগুলো অলরেডি আগে শিখেছি, তো আমরা একটু আলোচনা করে নিচ্ছি। কারণ আমরা এরপরে যে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো করব সেখানে এই সূত্রগুলো বারবার কাজে লাগবে, তো সেগুলো রিমাইন্ড করার জন্য আমরা একটু ডিসকাস করে নিচ্ছি। তাহলে এবি এর দৈর্ঘ্য হবে, এবি এর দৈর্ঘ্য কত হবে, √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে এগুলো আমরা প্রুফও করতে পারি। তো সবগুলো যদি এগুলো বেসিক জিনিস, এত বেশি গুরুত্ব নেই। এগুলো যদি প্রত্যেকটা প্রুফ করতে চাই তাহলে প্রচুর সময় লাগে, সেই কারণে প্রুফটা করাচ্ছি না। তোমরা প্রুফ বই থেকে একবার দেখে নিতে পারো। আর যদি স্পেশালি কারো কোনো প্রুফের প্রয়োজন হয়, বুঝতে না পেরে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের সেটা অ্যান্সার অবশ্যই করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এ এবং বি একটা সমতলের উপর, বোর্ডটা পুরো আমরা সমতল হিসেবে কনসিডার করলাম, যার উপরে কি আছে, এ একটা বিন্দু যার স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এই এ বি সরলরেখার দৈর্ঘ্য কত হবে, √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। অর্থাৎ ভুজদ্বয়ের বিয়োগফল তার বর্গ প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল তার বর্গ, টোটালটা রুটের মধ্যে। ঠিক আছে, এগুলো 1 নম্বর টপিক। দ্বিতীয় হচ্ছে, ধরো এ বি একটা সরল রেখা, এ স্থানাঙ্ক x1 y1, বারবার আমি একই স্থানাঙ্কই ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এ একটা বিন্দু যার স্থানাঙ্ক x1 y1, বি একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2, এবং এই এ বি সরলরেখার মধ্যে একটা বিন্দু, যে কোনো জায়গায় মধ্যে মানে একদম ঠিক মিডিলে নয়, যে কোনো জায়গায় অবস্থিত একটা বিন্দু ধরো পি। ধরে নিলাম এই জায়গায় একটা বিন্দু রয়েছে পি, যেটা এ বি সরলরেখাকে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। অন্তস্থ কথা অর্থ হচ্ছে
অন্তস্থ মানে হচ্ছে পি বিন্দুটা এ বি সরলরেখার ভেতরে, সরলরেখার উপরে অবস্থিত, সরলরেখার বাইরে, এ এবং বি বিন্দুর বাইরে নয়, এ বি বিন্দুর ভেতরে অবস্থিত, সেই কারণে বলা হচ্ছে অন্তস্থ হবে। তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু পি যেটা এ বি সরলরেখাকে m/n অনুপাতে বিভক্ত করেছে, তাহলে কোশ্চেন হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুর স্থানাঙ্ক হবে m into x2 plus n into x1 by m plus n, m into y2 plus n into y1 by m plus n। ঠিক আছে, তাহলে এই যে পি বিন্দুটা যার স্থানাঙ্ক x, y, তাহলে x সমান হচ্ছে x এর মানটা হচ্ছে mx2 plus nx1 by m plus n, আর y এর ভ্যালু, এই y এর ভ্যালুটা হচ্ছে my2 plus ny1 by m plus n। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। 3 নম্বর, এটা আমরা 2 নম্বর পার্ট আলোচনা করলাম। তিন নম্বরে দেখো, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। ঠিক আছে, এখন পি বিন্দুটা কি হবে? এ বি সরলরেখার আগে ভেতরে অবস্থিত ছিল, এখন এ বি সরলরেখার বাইরের দিকে পি বিন্দুটা অবস্থিত হবে। তাহলে ধরো এ বি সরলরেখার বাইরে পি বিন্দু এর স্থানাঙ্ক, যেটা এবি কে m/n অনুপাতে বিভক্ত করেছে, m/n, অর্থাৎ এপি is to বিপি ইকুয়াল টু হচ্ছে m/n। এখানে ছিল এপি is to পিবি ইকুয়াল টু m/n। ঠিক আছে, আর এখানে এপি is to বিপি, এপি পুরোটা is to বিপি সমান হচ্ছে m/n, অর্থাৎ এ এবং বি বিন্দুর বাইরে অবস্থিত একটা বিন্দু একই সরলরেখার উপরে, অবশ্যই ওই সরলরেখার উপরে অবস্থিত হবে, কিন্তু এ ও বি বিন্দুর বাইরে যদি একটা বিন্দু পি হয় যার স্থানাঙ্ক হচ্ছে x, y এবং সেটা এ বি সরলরেখাকে m/n অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। বহিস্থ এই কারণে বলা হচ্ছে কারণ পি বিন্দুটা এ বি সরলরেখার বাইরে অবস্থিত, অর্থাৎ এপি is to বিপি সমান হচ্ছে m/n। যদি এটা হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বার করার সূত্র হচ্ছে, পি বিন্দুর স্থানাঙ্ক হবে, পি বিন্দুর স্থানাঙ্ক এর সূত্রটা হবে mx2, চেঞ্জ সামান্য একটু জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই যে আমরা প্লাস করেছিলাম আগেরটাতে, প্লাসের জায়গায় আমরা মাইনাস করব। ঠিক আছে, এই একই সূত্রটাই আমরা লিখবো, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস লিখবো। তাহলে এখানে হবে mx2 minus nx1 by m minus n, my2 minus ny1 by m minus n। ঠিক আছে, তাহলে দেখো ক্লিয়ার, এ এবং বি বিন্দুর বাইরে অবস্থিত বিন্দু একটা পি যেটা এ বি সরলরেখাকে বহিস্থভাবে m/n অনুপাতে বিভক্ত করছে, অর্থাৎ এপি is to বিপি সমান m/n। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে mx2 minus nx1 by m minus n, my2 minus ny1 by m minus n। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। এটা 3 নম্বর পার্ট। এগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাস 9 এ করেছি, কিন্তু এগুলো আমাদের সব কাজে লাগবে, সেই কারণে আমরা একবার রিমাইন্ড করে নিচ্ছি। এরপরে 4 নম্বর হচ্ছে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক x1, y1, বি একটা বিন্দু যার স্থানাঙ্ক x2, y2। ঠিক আছে, এখন এ ও বি বিন্দুর একদম মধ্যবর্তী বিন্দু, ঠিক আছে, অর্থাৎ ধরে নাও সি বিন্দুটা, সি একটা বিন্দু নিয়েছি এ বি সরলরেখার মধ্যে, যেটা কি করেছে এ বি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছে। এ একটা বিন্দু যার স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এখন এ বি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করছে সি বিন্দু, অর্থাৎ সি বিন্দুটা এ বি সরলরেখার একদম ঠিক মধ্যে অবস্থিত। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, অর্থাৎ এ ও বি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4 নম্বর পয়েন্ট। তাহলে এ ও
ও বি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এ ও বি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করার সূত্র হচ্ছে যে দুটো বিন্দুর ভুজদ্বয়ের আমরা যোগ করব, অর্থাৎ এক্স এর যে মানগুলো ভুজদ্বয়ের যোগফল বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল বাই 2, অর্থাৎ স্থানাঙ্ক কত হবে, স্থানাঙ্কটা হবে x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, দেখে এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি, এখান থেকেই কিন্তু এই সূত্রটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এখান থেকেই পাচ্ছি। কিভাবে পাচ্ছি, এখানে দেখো আমরা এই যে সূত্রটা 3 নম্বর সূত্রটা নিয়েছিলাম, সরি 2 নম্বরটা অন্তস্থভাবে বিভক্ত, সেখানে যদি তুমি m আর n এখানে যেহেতু সমানভাবে বিভক্ত করছে দুদিকটাই 1 1 হয়ে যাবে। ঠিক আছে, দুদিকটা m আর n দুটোর ভ্যালু যদি তুমি 1 বসাও তাহলে কিন্তু তুমি এই সূত্রটা পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ যদি সমানভাবে বিভক্ত করে তুমি দুটোই করতে পারো, যে দুদিকে 1 1 বসাতে পারো m এর ভ্যালু আর n এর ভ্যালু, অথবা আরেকটা জিনিস করা যেতে পারে দুটোতে m বসাতে হবে, কারণ যেহেতু দুদিকের লেন্থ সমান, একদিকটা m হলে আরেক দিকটা m হবে, তো দুদিকে যদি তুমি m বসাও তাহলে কেটে গিয়ে এই সূত্রটা আসবে, অর্থাৎ এটা থেকে কিন্তু এই সূত্রটা আসছে। পার্থক্য হচ্ছে এখানে m:n অনুপাতে বিভক্ত হচ্ছিল আর এখানে 1:1 অনুপাতে বিভক্ত হবে, এটাই পার্থক্য। অর্থাৎ দুই জায়গাতেই m এর ভ্যালু 1 আর n এর ভ্যালু 1 বসালেই এই সূত্র থেকে আমরা এই সূত্রটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ এখান থেকেই কিন্তু এটা এসেছে। এই মেটানোর এগুলো কেটে নেবেন। ঠিক আছে, এটা এগুলো কেটে তারপরে এই করবেন দিবেন। তাহলে আমরা 4টে বিষয় আলোচনা করলাম, এরপরে তার পরবর্তী বিষয়ে আমরা আসছি। পরবর্তী বিষয় হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। এখানে আমরা বোর্ডটাকে আমরা সমতল হিসেবে কনসিডার করেছি, সেই সমতলের উপর অবস্থিত একটা ত্রিভুজ হচ্ছে এবিসি। এখন তোমাকে কি দেওয়া থাকবে, এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু হচ্ছে এবিসি, তার স্থানাঙ্ক আমি দিয়ে দিয়েছি। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। ঠিক আছে, তাহলে সমতলের উপর অবস্থিত একটা বিন্দু হচ্ছে এবিসি। এখানে ত্রিভুজটা কিন্তু যে কোনো ত্রিভুজ হতে পারে, সমকোণী, সমদ্বিবাহু, সমকোণী, সমদ্বিবাহু যা কিছু হতে পারে। তো এবিসি 3টে বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া রয়েছে। কোশ্চেন হচ্ছে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে। আরেকটা জিনিস দেখো, আমি ত্রিভুজের যদি বাহুগুলোর দৈর্ঘ্য বার করতে চাই তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য বার করতে পারি। আমরা একটু আগে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করার সূত্র শিখেছি, সেই সূত্রের সাহায্যে কিন্তু আমি এবি বাহুর দৈর্ঘ্য, বিসি, এসি সবগুলো বাহুর দৈর্ঘ্য বার করতে পারবো। এবি বাহুর দৈর্ঘ্য কি হবে, √x1 - x2 দা হোল স্কয়ার প্লাস y1 - y2 দা হোল স্কয়ার, রুটের মধ্যে টোটালটা। ঠিক আছে, বিসি বাহুর দৈর্ঘ্য এর কত হবে, এর সূত্র কি হবে, রুটের মধ্যে x2 - x3 তার হোল স্কয়ার প্লাস y2 - y3 তার হোল স্কয়ার, টোটালটা কিন্তু রুটের মধ্যে। এইভাবে আমরা কিন্তু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো বার করতে পারবো। ফলে আমরা চেক করতে পারবো ত্রিভুজটা কেমন, সমবাহু না সমদ্বিবাহু, এই ধরনের জিনিসগুলো চেক করাও কিন্তু সম্ভব। দেখো তাহলে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে ত্রিভুজটার ভর কেন্দ্র স্থানাঙ্ক বার করতে চাইছি। তো কোশ্চেন হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র বলতে কি বোঝায়, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলে, ভর কেন্দ্র কাকে বলে সেটা জানার জন্য প্রথমে আমাদেরকে মধ্যমা সম্পর্কে ধারণা থাকতে হবে। মধ্যমা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় মধ্যমা। আবার বলছি, ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকেই বলা হয় মধ্যমা। ধরো এখানে শীর্ষবিন্দু হচ্ছে এ, আর আমি ধরে নিচ্ছি বিসি বাহুর মধ্যবিন্দু, ধরে নিলাম বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ঠিক আছে,
বিসি বাহুর মধ্যবিন্দু ডি ধরে নিয়েছি, তাহলে এখানে এডিটা হবে, এডিটা হচ্ছে এবিসি ত্রিভুজের একটি মধ্যমা। এরকম ভাবে আমরা জানি যে একটি ত্রিভুজের কতগুলো মধ্যমা থাকে, একটা ত্রিভুজের 3টি মধ্যমা আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এই বি বিন্দু দিয়ে আরেকটা মধ্যমা পাবো, বি বিন্দু দিয়ে আরেকটা মধ্যমা আমরা নিলাম, নাম দিলাম বিই। আর সি বিন্দু দিয়ে আরেকটা মধ্যমা পাবো, সেটা নাম দিয়েছি সিএফ, নাম দিলাম সিএফ, ঠিক আছে। আরেকটা কথা, তোমরা ক্লাস 9 এ পড়েছো একটি বিন্দুতে মিলিত হয়, সেই কারণে 3টে মধ্যমা কিন্তু একটা বিন্দু দিয়েই পাস করবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যদি নাম দিই ও, এই বিন্দুটা নাম দিলাম ও, ঠিক আছে। এবিসি ত্রিভুজ যার 3টি মধ্যমা, এডি একটা মধ্যমা, বিই একটি মধ্যমা, সিএফ একটা মধ্যমা, এই 3টে মধ্যমা একটা বিন্দুতে মিলিত হলো। আমরা একটা ক্লাস 9 একটা উপপাদ্য করেছিলাম যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, অর্থাৎ একটি বিন্দুতে মিলিত হয়। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র, ঠিক আছে। অর্থাৎ একটি ত্রিভুজের 3টি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে সেটা আমরা বার করি। এটা হচ্ছে আমাদের 5 নম্বর টপিক। তাহলে 5 নম্বর হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করার সূত্র হচ্ছে 3টে শীর্ষবিন্দুর সবগুলো এক্স এর স্থানাঙ্কগুলো যোগ বাই 3। তাহলে কি হবে? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, ঠিক আছে। তাহলে সমস্ত এক্স এর স্থানাঙ্কগুলো যোগ করব, তাকে 3 দিয়ে ভাগ করব, কমা দিয়ে সমস্ত ওয়াই এর স্থানাঙ্কগুলো যোগ, তাকে 3 দিয়ে ভাগ। এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। কখন হবে? যখন এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 আর সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তাহলে আমাদের ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে এটা। এরপর হচ্ছে 6 নম্বর টপিক। 6 নম্বরটা হচ্ছে এবার আমরা কি করব, একই জিনিস আবার এবিসি একটা ত্রিভুজ থাকবে, এবিসি একটা ত্রিভুজ, নাম দিলাম এবিসি। স্থানাঙ্ক এ এর স্থানাঙ্ক x1, y1, বি এর স্থানাঙ্ক x2, y2 আর সি এর স্থানাঙ্ক x3, y3, ঠিক আছে। তোমাকে এবিসি একটা ত্রিভুজ দেওয়া রয়েছে। ত্রিভুজটা যে কোনো রকম হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, আবার সমকোণী সমদ্বিবাহু হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তো আমরা কি দেওয়া থাকবে? একটা ত্রিভুজ যার 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। তোমাকে কি করতে হবে? প্রশ্ন হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা কি করব? এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র, দেখো এটাকে একটু সাজানো যায় সূত্রটাকে। আমরা কি করব? স্থানাঙ্কগুলো পরপর লিখছি। এটা হচ্ছে x1 y1, তারপরে x2 y2, x3 y3 আর একটা হচ্ছে x1 y1। এই টেকনিকটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সূত্রটা মুখস্থ করার প্রয়োজন হবে না। এবার প্রথমে কি হবে? x1 এর সঙ্গে y2 গুণ হবে, এটা 1 নম্বর। তারপর x2 এর সঙ্গে y3 গুণ হবে 2 নম্বর পার্ট। তারপর x3 এর সঙ্গে y1 এর গুণ হবে 3 নম্বর পার্ট। এটাকে আমরা লিখছি প্রথমে। তাহলে লিখছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান একটা হাফ হবে আর একটা মড হবে। মড এই কারণে মড দেওয়ার অর্থ হচ্ছে আমরা জানি যে ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। কিন্তু এখানে ক্যালকুলেশন করতে গিয়ে দেখা যায় কোনো সময় মানটা মাইনাস চলে আসে, কোনো সময় প্লাস চলে আসে। সেই কারণে আমরা মড নিব। মড নেওয়ার অর্থ হচ্ছে মানটা মাইনাস থাকলেও আমরা প্লাসটা অ্যাকসেপ্ট করব, আর প্লাস থাকলেও প্লাসটা অ্যাকসেপ্ট করব। সেই কারণে মড নেওয়া হয়। তাহলে প্রথমে কি হবে? x1 এর সঙ্গে y2 গুণ। তাহলে আমরা লিখছি x1 y2, তারপরে প্লাস চিহ্ন হবে। x1 y2 গুণ করা যেই হয়ে গেলে তারপর প্লাস চিহ্ন দেবো। প্লাস চিহ্ন দেওয়ার পর আবার x2 এর সঙ্গে y3 গুণ, x2 y3, তারপরে আবার প্লাস চিহ্ন দিয়ে x3 এর সঙ্গে y1 এর গুণ। তাহলে x3 y1 এটা কমপ্লিট হয়ে গেল, একটা ব্র্যাকেট ক্লোজ। তারপরে আবার মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে। এবার উল্টো দিক থেকে এবার হচ্ছে y1 x2, এটা হচ্ছে 4 নম্বর। তারপরে y2 x3, এটা 5 নম্বর।
আর y3x1 এটা হচ্ছে 6 নম্বর। ঠিক আছে, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে কী লিখবো, প্রথম y1 এর সঙ্গে x2 গুণ y1 x2, তারপরে হবে প্লাস সবগুলোতে, তারপরে চিহ্ন হচ্ছে প্লাস y2 x3, তারপরে আবার প্লাস দিয়ে y3 x1 দিয়ে টোটালটা আবার মডের মধ্যে। এর যে মানটা আমি ক্যালকুলেশন করে বার করব সেটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, টোটালটা ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1, পুরোটার মড ভ্যালু নেব, কারণ যদি মাইনাস হয় তাহলে প্লাস ভ্যালু নেব, আর প্লাস থাকলেও প্লাস ভ্যালু নেব। তাহলে এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র। এইগুলোই মোটামুটি প্রায় 6-7টা টপিক ছিল, যেগুলো তোমাদের পূর্ব পাঠে অনুশীলনে কিছু জানার প্রয়োজন ছিল। এগুলো কিন্তু এর পরে যে অঙ্কগুলো করব সেখানে কাজে লাগবে। আর আরও যদি কোনো কিছু টপিক বাদ থেকে যায় তোমরা অবশ্যই রিমাইন্ড করে দিও, সেটাও আমরা আলোচনা করে নেব। আর কোথাও যদি বুঝতে প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটাও কিন্তু আমরা আবার নতুন করে বোঝানোর চেষ্টা করব। এইটা বেসিক জিনিস আমাদের আলোচনা সম্পূর্ণ হলো। এবার আমরা ক্লাস 11-এর স্থানাঙ্ক জ্যামিতির যে প্রথম পার্ট সরল রেখা চ্যাপ্টার, তার আগেও একটা পার্ট রয়েছে, আমি আবারও বলেছি, সেটাই কিন্তু আমাদের পূর্ব পাঠে অনুশীলনী, মানে বেসিক জিনিসগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেললাম। এই সূত্রগুলো কাজে লাগবে, অঙ্ক করার প্রয়োজন নেই। এরপরে সরলরেখা চ্যাপ্টারটা হচ্ছে আমাদের মেন স্থানাঙ্ক জ্যামিতির শুরু, তাহলে সরলরেখা চ্যাপ্টার থেকে আমরা আবার আলোচনা শুরু করব। তাহলে এখন আমরা সরলরেখা চ্যাপ্টারটা আলোচনা শুরু করছি। প্রথমে আমরা বেসিক জিনিস থিওরি সূত্রগুলো আগে দেখে নেব, তারপরে আমরা অঙ্কে যাব। তো চলো তাহলে আমরা এখন সরলরেখা চ্যাপ্টারটা শুরু করি। তাহলে আমরা আজকে শুরু করছি সরল রেখা চ্যাপ্টার। স্থানাঙ্ক জ্যামিতির ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সরল রেখা, ব্যাকের স্ট্রেট লাইন। সরল রেখাকে ইংলিশে বলা হয় স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখা। আমাদের স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার শুরু হচ্ছে ক্লাস 11-এর পার্ট। প্রথম চ্যাপ্টার হচ্ছে সরল রেখা, আর স্ট্রেট লাইন হচ্ছে ইংলিশ নাম। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে সরল রেখা বলতে কি বোঝায়। সরল রেখা হচ্ছে, আমি ধরো এই বোর্ডটাকে একটা সমতল হিসেবে কনসিডার করলাম, বোর্ডটা একটা সমতল হিসেবে ধরে নিয়েছি। এখন সমতলের উপরে একটা বিন্দু নিলাম আমি, এই বিন্দুটাকে যদি আমি যত খুশি বাড়িয়ে দিই, যত খুশি বাড়ানো হয়, ঠিক আছে, আমি বাড়াচ্ছি, যেদিকে যত খুশি বাড়াই, তাহলে যে রেখাটা যে চিত্রটা তৈরি হবে, অর্থাৎ বিন্দুটাকে আমি যদি কোনো সাইডে যে কোনো দিকে, এইদিকে যে কোনো দিকে বাড়াই না কেন, তাহলে বিন্দুটার যে সঞ্চার পথ, অর্থাৎ যে পথ বরাবর বিন্দুটা যাবে তার সঞ্চার পথকেই বলা হয় সরল রেখা। ঠিক আছে, আবারও বলছি, আমি বোর্ডটাকে একটা সমতল হিসেবে কল্পনা করেছি, সমতলের উপর একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুটাকে এখন তুমি যদি যে কোনো দিকে বাড়াতে থাকো, তাহলে বিন্দুটা যে পথ বরাবর সঞ্চারিত হচ্ছে সেই পথটাকে আমরা বলবো সরল রেখা। তাহলে আমি যদি এটা একটা নাম দিই, ধরো এটা এ, আর এদিকে আর একটা বিন্দু নিলাম ধরো বি, তাহলে এ বি হচ্ছে একটা সরল রেখা। অর্থাৎ আমরা এ বিন্দু থেকে টানতে শুরু করেছিলাম, বি বিন্দুতে শেষ করলাম, তাহলে এ বি হবে একটা সরল রেখা। ক্লিয়ার? তাহলে সরল রেখা কাকে বলে। এবার আমরা দেখব সরল রেখা চ্যাপ্টারে অঙ্ক করার জন্য প্রথমে আমাদেরকে বেসিক কিছু জিনিস জানতে হবে। প্রথম হচ্ছে আনতি। আনতি জিনিসটা কি? আনতি হচ্ছে, আমরা প্রথমে একটা দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিচ্ছি, আনতি। এবার ধরো একটা সরল রেখা এবি এইভাবে রয়েছে, এবি একটা সরল রেখা, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক ধনাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক ওয়াই অক্ষ। এখন এবি যে কোনো একটা সরল রেখা যেটা কি করেছে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে, ঠিক আছে। তাহলে এই যে থিটাটাকে বলবো আমরা আনতি। আনতি, তাহলে আনতি কাকে বলে?
কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকেই বলবো ওই সরলরেখার আনতি। এখানে দেখো এবি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এই থিটাটাকেই বলবো আমরা আনতি। কার আনতি? এবি সরলরেখার আনতি। তোমাদের ম্যাথ ক্লাস পোস্টপোন হয়েছে এবং তোমরা কানেক্ট হওনি গ্রুপে, তাই পোস্টপোন করা হয়েছে, তোমরা কেউ কানেক্ট হওনি। 9টার সময় বায়োলজি ক্লাস লাইভ ক্লাস হবে গুগল মিটে, লিঙ্ক তোমাদের শেয়ার করে দেওয়া হবে, প্রত্যেকে তোমরা আগে থেকে রেডি থাকবে। তাহলে আনতি বলতে কি বোঝায় ক্লিয়ার হয়েছে। এবারে আমরা আসছি নতি বা প্রবণতা। নতি বা প্রবণতা বলতে কি বোঝায়? নতি বা প্রবণতা বলতে কি বোঝায়? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স ওয়াই অক্ষ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে। এবি একটা সরল রেখা, এবি যে কোনো একটা সরল রেখা যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। ধরে নিলাম এবি যে কোনো একটা সরল রেখা যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা থিটাটাকে কি বলবো? আনতি। আর এই যে থিটা, তার যদি আমরা ট্যানজেন্টের ভ্যালু নিই অর্থাৎ ট্যান থিটা নিই, আমরা জানি ট্যানজেন্ট হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত, ক্লাস 10-এ শিখেছি। ট্যানজেন্ট একটা ত্রিকোণমিতিক অনুপাত, সেটা কি? সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির দৈর্ঘ্যের অনুপাতটা হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। তাহলে কোন একটা সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের ভ্যালুটাকে বলা হয় ওই সরলরেখার নতি বা প্রবণতা। তাহলে ট্যান থিটা সমান আমরা বলবো নতি বা প্রবণতা। কার নতি? এটা হচ্ছে এবি সরলরেখার নতি, ঠিক আছে। অর্থাৎ এবি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে এতটাভাবে হেলে রয়েছে বা নত রয়েছে, সেটা আমরা ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করব। এটাকে বলা হয় প্রবণতা বা নতি। তাহলে থিটার ভ্যালু যাই হোক না কেন, তার জন্য ট্যানজেন্টের যে ভ্যালু হবে সেটাকে আমরা বলবো নতি বা প্রবণতা, এবং এটাকে সংক্ষেপে এম দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। সরলরেখা নতিকে সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে নতি বা প্রবণতা বলতে কি বোঝায় ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব যে একটি সরলরেখার প্রবণতা বা নতি বার করার সূত্র কি, কিভাবে আমি একটা সরলরেখার প্রবণতা বা নতি বার করতে পারবো। আমরা নতি কাকে বলে সেটা শিখলাম, এবার কোন একটা সরলরেখার নতি কিভাবে আমরা বার করব সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। এখানেই করছি, দেখো সরলরেখার উপরে নতি বার করার জন্য আমরা কি করছি, সরলরেখার উপর যে কোনো দুটো বিন্দু নিয়ে নিচ্ছি। সরলরেখাটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছি আমরা। সরলরেখার উপর যে কোনো দুটো বিন্দু নিলাম, একটা বিন্দু নিচ্ছি ধরো পি, যার স্থানাঙ্ক x1, y1, আর আরেকটা বিন্দু নিচ্ছি কিউ, যার স্থানাঙ্ক x2, y2। তাহলে আমি কি করলাম, এবি সরলরেখার উপরেই কিন্তু আমি দুটো বিন্দু নিয়ে নিলাম, একটা বিন্দু পি যার স্থানাঙ্ক x1, y1, আর একটা বিন্দু কিউ যার স্থানাঙ্ক x2, y2। এবার দেখো আমাদের কাজ হচ্ছে পি বিন্দু থেকে এবি সরলরেখার উপর একটা লম্ব টানছি, আর কিউ বিন্দু থেকে এবি সরলরেখার উপর আর একটা লম্ব টানলাম। ধরো এটা নাম দিলাম পি এম, এটা হচ্ছে কিউ আর। এবার পি বিন্দু থেকে কিউ আর এর উপর আরেকটা আমরা লম্ব টানবো। পি বিন্দু থেকে কিউ আর এর উপর আরেকটা লম্ব নিলাম, ধরো এটা নাম দিলাম এস। তাহলে পি বিন্দু থেকে কিউ আর এর ওপর পি এস আরেকটি লম্ব। এখন দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও অবশ্যই থিটা হবে, ঠিক আছে, কারণ পি এসটা অবশ্যই এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। পি এস যে দৈর্ঘ্যটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে সরলরেখাটা যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে তাহলে অবশ্যই পি এস এর সঙ্গেও থিটা কোণই করবে। এখন যদি ট্যান থিটার মান বার করতে চাই, আমি বার করতে চাইছি কি এই সরলরেখার প্রবণতা অর্থাৎ ট্যান থিটা। প্রবণতা বার করার সূত্র হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা সেটা কোথা থেকে বার করব, পি কিউ এস ত্রিভুজ থেকে। পি কিউ এস ত্রিভুজ থেকে আমরা ট্যান থিটার মান বার করব। দেখো থিটা কোণের সাপেক্ষে পি কিউটা কি, পি কিউটা হচ্ছে অতিভুজ, পি এসটা হচ্ছে ভূমি, আর কিউ এস হচ্ছে
কিউএস হচ্ছে লম্ব, তাহলে ট্যান থিটা সূত্র কি, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কিউএস আর ভূমি হচ্ছে পিএস, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে কিউএস বাই পিএস। তাহলে কিউএস এর মান কত হবে, লক্ষ্য করে দেখো পুরো কিউ আর সমান হচ্ছে, এখানে কিউ আর সমান কত হবে, কিউ আর সমান হচ্ছে y2 আর কিউ আর থেকে যদি এস আর বাদ দিয়ে দিই তাহলে আমরা, আর এস আর সমান কত হচ্ছে, এস আর সমান হচ্ছে y1, তাহলে এখান থেকে কিউ এস সমান হচ্ছে কিউ আর মাইনাস এস আর পিএস সমান আমরা লিখতে পারি, মূলবিন্দু যদি ও হয় পি সমান লিখতে পারি আমরা ও আর মাইনাস ও এম। এবার দেখো কিউ আর এর ভ্যালু কত, কিউ আর সমান হচ্ছে y2 আর এস আর হচ্ছে এই লেন্থটা কত, এস আর সমান হচ্ছে পিএম, এস আর সমান পিএম সমান কত y1 আর ও আর মাইনাস ও এম, ও আর সমান কত, ও আর এই লেন্থটা হচ্ছে x2, তাহলে x2 মাইনাস ও এম সমান কত, ও এম এই লেন্থটা হচ্ছে x1, তাহলে এই হয়ে গেল প্রবণতা বার করার সূত্র। তাহলে কোশ্চেনটা হচ্ছে একটি সরলরেখার উপর x1 y1 এবং x2 y2 যদি যে কোনো দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে সেই সরলরেখার প্রবণতা বার করার সূত্র হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। ঠিক আছে, তাহলে যদি তোমাকে একটি সরলরেখার প্রবণতা বার করতে দেয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কি দেওয়া থাকবে, সরলরেখার উপর অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তোমাকে প্রবণতা বার করতে গেলে সেই বিন্দুর কোটির বিয়োগফল বাই ভুজের বিয়োগফল বার করতে হবে, তাহলে আমি কি পেয়ে যাব, সরলরেখার প্রবণতা আমরা পেয়ে যাব। তাহলে ট্যান থিটার প্রবণতা এটাকে আমরা এম দ্বারা চিহ্নিত করব, প্রবণতাটাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, তাহলে এম সমান হয়ে যাচ্ছে, এম সমান হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এরপরে হচ্ছে বিন্দু প্রবণতা আকার, মানে প্রবণতা ছেদিতাংশ আকার, মানে হচ্ছে তোমাকে সরলরেখার প্রবণতা দেওয়া থাকবে আর সরলরেখার ছেদিতাংশ অর্থাৎ সরলরেখাটা মূল বিন্দু থেকে y অক্ষকে কতটা দূরে ছেদ করছে সেটা তোমাকে বলে দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে, সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রবণতা ছেদিতাংশ আকারে যাওয়ার আগে বেসিক একটু জিনিস আমরা আলোচনা করে নিই। দেখো এখানে এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ আছে এগুলো কিন্তু নিজে একটা সরলরেখা, এক্স অক্ষ কিন্তু নিজে একটা সরলরেখা। তাহলে আমরা বারবার যে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে আলোচনা করি, তাহলে প্রশ্ন হচ্ছে এক্স অক্ষ নিজে যদি একটা সরলরেখা হয় এই সরলরেখার সমীকরণ কি হবে, সরলরেখার সমীকরণ হবে এক্স অক্ষের সমীকরণ। এখানে একটা জিনিস আমরা জানি যে এক্স অক্ষের ওপর সর্বদা কি হয়, এক্স অক্ষের ওপর যত বিন্দু যদি আমরা বসাই, যত খুশি বিন্দু বসাই না কেন, ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের স্থানাঙ্ক কত হয়, সর্বদা 0 হয়। এক্স অক্ষের ওপর সর্বদা ওয়াইয়ের ভ্যালু কত, 0। ঠিক আছে, সেই কারণে এক্স অক্ষের সমীকরণ কি হয়, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0, এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। ক্লিয়ার? কেন হলো এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0 কেন, কারণ এক্স অক্ষের উপর সর্বদা y এর ভ্যালু 0 হয়, সেই কারণে সমীকরণটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। একইভাবে যদি আমি y অক্ষের সমীকরণ নিই, এবার y অক্ষের উপর সর্বদা কি হয়, x এর ভ্যালুগুলো 0 হয়, y অক্ষ নিজে একটা সরলরেখা এবং এই y অক্ষের উপর সর্বদা x এর ভ্যালুগুলো 0, সেই কারণে y অক্ষের সমীকরণ কি হবে, x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 এটা হচ্ছে y অক্ষের সমীকরণ। এরপরে প্রশ্ন হচ্ছে
কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে ও এক্স যে সরলরেখা, ও এক্স সরলরেখার সঙ্গে সমান্তরালভাবে যদি কোনো একটা সরলরেখা অবস্থিত হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণ কি হবে? ধরে নাও এবি একটা সরলরেখা, এবি, ঠিক আছে, এবি একটা সরলরেখা যেটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত রয়েছে। এবি সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত এবং এক্স অক্ষ থেকে ধরে নাও এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে বি, ঠিক আছে, এক্স অক্ষ থেকে এই দূরত্বটা বি একক। সরলরেখাটা এবি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত এবং এক্স অক্ষ থেকে বি একক দূরে অবস্থিত যদি হয়, তাহলে সেই সরলরেখার দৈর্ঘ্য কত, এই এবি সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এবি সরলরেখা থেকে তুমি যে কোনো এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু নাও না কেন, বা এবি সরলরেখার উপর যে কোনো বিন্দু নাও না কেন, প্রত্যেকটা বিন্দু থেকে কিন্তু এক্স অক্ষের দূরত্ব বি একক হবে এবং এই বিটা কার লেন্থ, বিটা হচ্ছে এক্স অক্ষের দূরত্ব, মানে ওয়াই এর ভ্যালুকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে সমান কি হবে? ওয়াই ইকুয়াল টু বি, এক্স অক্ষ থেকে দূরত্ব বলতে ওয়াই এর ভ্যালুকে বোঝায়, তাহলে ওয়াই ইকুয়াল টু বি। তাহলে ওয়াই ইকুয়াল টু বি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে আমরা কি শিখলাম? কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে সমান্তরালভাবে থাকে এবং এক্স অক্ষ থেকে বি একক দূরে অবস্থিত হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু বি, যেখানে বি হচ্ছে এক্স অক্ষ থেকে বি একক দূরে অবস্থিত। আচ্ছা, এবার উল্টোটা যদি হয় যে সরলরেখাটা এখন ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এরকম যদি হয়, এইটুকুটা মিটিয়ে নিচ্ছি আমরা। সরলরেখাটা যদি ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালভাবে হয়, ঠিক আছে, এইভাবে যদি অবস্থিত হয় সরলরেখাটা, তাহলে ধরে নাম দিলাম এবি, এবি সরলরেখাটা এখন ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল এবং ওয়াই অক্ষ থেকে এ একক দূরে রয়েছে, এ একক, ঠিক আছে। সরলরেখাটা তাহলে কোশ্চেন কি, এবি একটা সরলরেখা যেটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রয়েছে এবং ওয়াই অক্ষ থেকে এ দূরত্ব রয়েছে। এখন দেখো ওয়াই অক্ষের ওপর যে কোনো বিন্দু নাও না কেন, বা এবি সরলরেখার ওপর যে কোনো বিন্দু নাও, সেখান থেকে ওয়াই অক্ষ পর্যন্ত দূরত্ব সর্বদাই কিন্তু এ একক হবে, যেহেতু ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে এবং এই যে এই দূরত্বটা, এটা কোন, এই দূরত্বটা কার মান? এক্স এর মান, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলবো এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ, এটা কি হবে? এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, এখানে লেখা হয়নি, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু বি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, আর এক্স ইকুয়াল টু এ এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এরপরে আমরা আসবো সরল রেখার প্রবণতা ছেদিতাংশ আকার। ঠিক আছে, সরল রেখার কোশ্চেনটা, সরল রেখার প্রবণতা ছেদিতাংশ আকার, সরল রেখার প্রবণতা ছেদিতাংশ আকার। সেই জিনিসটা কি দেখো, আমরা একে দেখাচ্ছি, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিয়েছি, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। ঠিক আছে, এখন আমরা একটা সরল রেখা নিচ্ছি যেটা এবি সরল, এই কোণটা থিটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে, সরলরেখাটার নাম দিচ্ছি আমরা এবি। ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে এবং মূল বিন্দু থেকে
ওয়াই ওয়াই অক্ষকে সি একক দূরে ছেদ করেছে, ঠিক আছে। এই যে ও যদি আমরা নাম দিই, এখানে ধরো নাম দিলাম এম, তাহলে ও এম সমান হবে সি। তোমাকে কি কি দেওয়া থাকবে? তোমাকে বলে দেওয়া থাকবে এ বি সরলরেখার প্রবণতা এবং সরলরেখাটি মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে কতটা দূরত্বে ছেদ করেছে, অর্থাৎ সি এর ভ্যালু তোমাকে বলে দেওয়া থাকবে। তাহলে এই যে সরলরেখা, তার সমীকরণটা কি হবে আমরা সেটা এখন নির্ণয় করব। দেখো, সরলরেখার উপরে আমরা একটা বিন্দু নিয়ে নিচ্ছি। সরলরেখার উপরে একটা বিন্দু আমরা নিলাম পি এক্স কমা ওয়াই। এখন এখানে আমরা একটা ও এক্স যে অক্ষ তার সঙ্গে সমান্তরাল হয়ে একটা সরলরেখা নিচ্ছি, নাম দিলাম ধরো এখানে এন। তাহলে এম এন সরলরেখা ও এক্সের সঙ্গে সমান্তরাল, ঠিক আছে। যেহেতু এম এন সরলরেখাটা ও এক্সের সঙ্গে সমান্তরাল, তাহলে এ বি সরলরেখাটা ও এক্সের সঙ্গে যদি থিটা কোণ করে, তাহলে অবশ্যই এম এন এর সঙ্গেও থিটা কোণ করবে। এবং পি বিন্দু থেকে এম এন এর উপর একটা আমরা লম্ব টানছি। আচ্ছা, পি বিন্দু থেকে এম এন এর উপর, আচ্ছা পুরো আমরা এক্স অক্ষের উপর লম্বটা টেনে নিচ্ছি। এটা নাম দিলাম পি কিউ, ঠিক আছে। পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর পি কিউ লম্বটা আনলাম। তাহলে দেখো, এইটা যদি থিটা হয়, প্রবণতা আমরা জানি প্রবণতা সমান হয় ট্যান থিটা। ট্যান থিটার সূত্র হচ্ছে কি? লম্ব বাই ভূমি। এখানে লম্বটা কত দেখো, লম্ব হচ্ছে এটা নাম দিলাম ধরো আর, ঠিক আছে। তাহলে লম্ব সমান হচ্ছে এখানে পি আর, আর ভূমি হচ্ছে এম আর। এবার দেখো, তোমাকে পি আর এর মান সরাসরি বলে দেওয়া নেই, কিন্তু পি কিউ বলা আছে। পি আর সমান আবার লিখতে পারি আমরা পি কিউ মাইনাস মাইনাস আর কিউ, আর এম আর সমান এম আর এর মান জানা আছে, এম আর সমান হচ্ছে ও কিউ, এম আর সমান লিখতে পারি ও কিউ, এবং ও কিউ এর মান হচ্ছে এক্স। দেখো এবার পি কিউ এর মান কত? পি কিউ এর মান হচ্ছে ওয়াই, আর কিউ এর ভ্যালু কত? আর কিউ হচ্ছে এম ও এম এর সঙ্গে সমান, আর কিউটা ও এম এর সঙ্গে সমান এবং এর ভ্যালু হচ্ছে সি। তাহলে ওয়াই মাইনাস সি বাই ও কিউ এর ভ্যালু কত? ও কিউটা হচ্ছে এক্স এর সঙ্গে সমান। তাহলে ট্যান থিটা সমান পেলাম এটা। ট্যান থিটার পরিবর্তে আমরা লিখবো এম, ঠিক আছে। ট্যান থিটার প্রবণতাকে বোঝায়, আমি একটু আগেই বললাম যে সরলরেখার প্রবণতাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি। তাহলে এখানে এম সমান হচ্ছে ওয়াই মাইনাস সি বাই এক্স। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এম এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। কখন এই সরলরেখার সমীকরণটা হবে? যখন তোমাকে এম দেওয়া থাকবে আর সি দেওয়া থাকবে, ঠিক আছে। এমটা কি? এমটা হচ্ছে সরলরেখার প্রবণতা। তাহলে তোমাকে যদি কোনো একটা সরলরেখার প্রবণতা দেওয়া থাকে, আর সিটা হচ্ছে মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, এই দুটো জিনিস যদি দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণটা আমরা এই আকারে লিখবো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তারপরে আমরা এম আর সি এর ভ্যালু পুট করব, তাহলে আমরা সরলরেখার সমীকরণ পেয়ে যাব। এই যে সমীকরণটা, এই আকারে যে সমীকরণ, এটাকে বলা হয় প্রবণতা ছেদিত অংশ আকার। প্রবণতা ছেদিত অংশ আকারে সরলরেখার সমীকরণ। এরপরে আমরা আসব বিন্দু প্রবণতা আকার। বিন্দু প্রবণতা আকারে সরল রেখার সমীকরণ। বিন্দু প্রবণতা আকারে সরল রেখার সমীকরণ। বিন্দু প্রবণতা আকারে এখানে দেখো, প্রশ্নটা দেখে বুঝতে পারছো, বিন্দু প্রবণতা আকার মানে হচ্ছে সরলরেখার উপরে একটা বিন্দু দেওয়া থাকবে, আর কি থাকবে? সরলরেখার প্রবণতা দেওয়া থাকবে। বিন্দু মানে নির্দিষ্ট একটা বিন্দু থাকবে, একটা ফিক্সড বিন্দু, আর তার সঙ্গে সরলরেখার প্রবণতা দেওয়া থাকবে। তাহলে সেই সরলরেখার সমীকরণ কি হবে? দেখো, তাহলে আমরা সেটা সমীকরণটাকে নির্ণয় করছি।
মূলবিন্দু এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, সরলরেখাটা ধরো এইভাবে গেছে, সরলরেখা নাম দাও এ বি, এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে। সরলরেখাটা হচ্ছে এবি, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। এখন তোমাকে কি দেওয়া থাকবে, সরলরেখার পর একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে, তো সেই বিন্দুটা আমি ধরে নিচ্ছি। ধরো সরলরেখার পর একটা বিন্দু অবস্থিত, স্থানাঙ্ক হচ্ছে পি, স্থানাঙ্ক x1 y1। এখানে x1 y1 বিন্দুটা কিন্তু নির্দিষ্ট একটা বিন্দু, এটা প্রদত্ত বিন্দু। আর সরলরেখার পর আরেকটা আমরা যে কোনো একটা বিন্দু ধরে নেব, সেই বিন্দুটা হচ্ছে কিউ এক্স কমা ওয়াই। সরলরেখার উপর আরেকটা বিন্দু আমরা ধরে নেব কিউ এক্স কমা ওয়াই, ঠিক আছে। এখানে কিন্তু কনফিউশন হলে হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে, পি বিন্দুটা সরলরেখার উপর প্রদত্ত একটা বিন্দু, যেটা আমাদেরকে দেওয়া থাকবে। আর কিউ বিন্দুটা কিন্তু প্রদত্ত নয়, এটা আমরা যে কোনো একটা বিন্দু ধরে নিয়েছি, এটা কিন্তু নির্দিষ্ট কোনো বিন্দু নয়। তাহলে আমাদেরকে সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য প্রথমে পি বিন্দু থেকে সরলরেখার উপর একটা লম্ব টেনে নিলাম পি এম, আর কিউ বিন্দু থেকে আরেকটা টেনে নিচ্ছি, এটা কি হবে কিউ আর নাম দিলাম। আবার কিউ আর এর ওপর পি থেকে একটা লম্ব টানলাম, নাম দিলাম পি এস। এখানে কিন্তু পি এম লম্ব, আবার কিউ আর লম্ব, পি এসও একটা লম্ব। এবার এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা হবে, একই জিনিস বলার প্রয়োজন নেই। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রবণতা ট্যান থিটা, ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কিউ এস আর ভূমি হচ্ছে পি এস। এবার দেখো কিউ এস সমান আবার লিখতে পারি আমরা, কিউ এস সমান কিউ আর মাইনাস এস আর, আর পি এস সমান আমরা লিখব, পি এস সমান লিখতে পারি আমরা এম আর। কিউ আর এর ভ্যালু কত, কিউ আর এর ভ্যালু হচ্ছে ওয়াই, আর এস আর এর ভ্যালু কত, এস আর এর ভ্যালু হচ্ছে y1। আর এম আর সমান হচ্ছে, আবার এম আর সমান লিখতে পারি আমরা, এম আর সমান লিখতে পারি ও আর মাইনাস ও এম। তাহলে এখানে y মাইনাস y1, আর ও আর এর ভ্যালু কত, ও আর এর ভ্যালু হচ্ছে x, আর ও এম এর ভ্যালু হচ্ছে x1। তাহলে ট্যান থিটাটাকে আমরা এম দ্বারা চিহ্নিত করব, তাহলে আমরা পেয়ে গেলাম এম ইকুয়াল টু কত, y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1। এটাই হচ্ছে আমাদের সরলরেখার প্রবণতা, ঠিক আছে। তাহলে কি দেওয়া থাকবে, তোমাকে সরলরেখার প্রবণতার মান দেওয়া থাকবে, এবং সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ x1 y1 এর ভ্যালু তোমাকে দেওয়া থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে সেই সরলরেখার সমীকরণ কত হবে। উদাহরণস্বরূপ যদি বলি, ধরে নিচ্ছি m ইকুয়াল টু 1 আর x1 y1 সমান হচ্ছে ধরো 2,3। তাহলে দুটো জিনিস দেওয়া আছে, বিন্দু আর প্রবণতা। তাহলে এই নামটা হচ্ছে বিন্দু প্রবণতা আকার। সরলরেখার সমীকরণ কি হবে, এই সমীকরণে পুট করো, তাহলে পেয়ে যাব m ইকুয়াল টু y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1। এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এখানে পুট করছি ভ্যালুগুলো, m এর ভ্যালু কত 1 সমান y মাইনাস y1, y1 এর ভ্যালু কত 3 বাই এক্স মাইনাস x1 এর ভ্যালু কত 2। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে কী পাবো, এক্স মাইনাস 2 ইকুয়াল টু ওয়াই মাইনাস 3। এখান থেকে পাচ্ছি দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। তো এটাই হচ্ছে সরলরেখার সমীকরণ, ইহাই সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে যে সরলরেখাটার প্রবণতা 1 এবং সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু 2,3, সেই সরলরেখার সমীকরণ কত, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কটা করব। এবার আমরা আসি পরের থিওরিতে। এরপরে আমরা যেটা টপিক করব, যে থিওরিটা করব, সেটা হচ্ছে দুই বিন্দু আকার। অর্থাৎ সরলরেখার উপরে তোমাকে
এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম দুটো আমরা সরলরেখা সমীকরণ নির্ণয় করা শিখলাম। একটা তো দেখলাম বিন্দু দেওয়া রয়েছে এবং ওয়াই অক্ষের ছেদিত অংশের দৈর্ঘ্য দেওয়া ছিল। একটু আগে আর একটা দেখলাম, সেটাতে কি দেওয়া ছিল, সরলরেখার উপর একটা বিন্দু দেওয়া ছিল এবং সরলরেখার প্রবণতা দেওয়া ছিল। এখন আমরা কি করব, এখন সরলরেখার উপর জাস্ট দুটো বিন্দু দেওয়া থাকবে, তোমাকে দুটো কিন্তু নির্দিষ্ট বিন্দু, ফিক্সড বিন্দু দুটো দেওয়া থাকবে, তোমাকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কোন প্রসেসে করব দেখে নিই। এবং সমীকরণটা কি হবে, ও এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে। একই রকম আবার এবি একটা সরলরেখা, এবি যে কোনো একটা সরলরেখা, ঠিক আছে। এবি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে। তোমাকে সরলরেখার উপর কী দেওয়া থাকে, দুটো বিন্দু, তাহলে একটা বিন্দু ধরে নিচ্ছি পি, যার স্থানাঙ্ক x1 y1, এটা কিন্তু নির্দিষ্ট একটা বিন্দু, কিউ x2 y2। এখানে পি কিউ দুটোই কিন্তু নির্দিষ্ট বিন্দু, যেটা সরলরেখার ওপর প্রদত্ত। তোমাকে এই দুটো বিন্দুর কিন্তু মান দেওয়া থাকবে, তোমাকে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। কিভাবে করব দেখো, একই জিনিস আমরা পি বিন্দু আর কিউ বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব টানবো এক্স অক্ষের ওপর, পি বিন্দু আর কিউ বিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব টেনে নিচ্ছি। এটা একটা লম্ব, এটা একটা লম্ব, নাম দিলাম এটা পি এম, এটা কিউ আর। আবার কিউ আর থেকে আবার পি বিন্দু থেকে কিউ আর এর ওপর পিএস লম্ব টানছি, পিএস। কী করলাম প্রথমে আমরা, দেখো কি কি করে ফেলেছি। প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ লম্ব অক্ষ দুটো অঙ্কন করেছি। তারপরে এবি একটা সরলরেখা নিয়েছি, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। এবি সরলরেখার উপর পি এবং কিউ দুটো নির্দিষ্ট বিন্দু নিয়েছি। এই বিন্দুগুলো কিন্তু নির্দিষ্ট স্থির বিন্দু, এর মান কিন্তু তোমাকে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2। এখন আমাদের কাজ হচ্ছে এই এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করা। তার জন্য আমরা কি করলাম, পি বিন্দু থেকে এক্স অক্ষের ওপর পি এম লম্ব, কিউ বিন্দু থেকে এক্স অক্ষের ওপর কিউ আর লম্ব টানলাম। এবার তারপরে আবার কিউ আর এর ওপর পি বিন্দু থেকে পিএস লম্ব অঙ্কন করলাম। এবার দেখো, যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে সরলরেখাটা, তাহলে এই কোণটাও থিটা হবে, কারণ ও এক্স যে এক্স অক্ষের সঙ্গে পিএসটা কিন্তু সমান্তরালভাবে অবস্থিত, তাই এই কোণটা থিটা হলে এই কোণটা অবশ্যই থিটা হবে। এখন দেখো ট্যান থিটা, প্রবণতা সমান ট্যান থিটা, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা ট্যান থিটা দিয়ে বার করছি, একই রকম ক্যালকুলেশন। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে কিউএস বাই পিএস, কিউএস সমান আবার হয়ে যাচ্ছে কিউ আর মাইনাস এস আর, আর পিএস সমান আবার লিখতে পারি আমরা এম আর। আচ্ছা, কিউ আর সমান কত, কিউ আর সমান হচ্ছে y2 আর এস আর সমান হচ্ছে y1, এস আর সমান হচ্ছে পিএম, পিএম সমান y1, ঠিক আছে। আচ্ছা, একটা লাইন লেখা যাক, দেখো আমরা আর একটা লাইন অ্যাড করে নিচ্ছি, কিউ আর সমান হচ্ছে y2 মাইনাস এস আর সমান আবার পিএম, সেটা আমরা উল্লেখ করছি। আর এম আর সমান আবার লিখতে পারি আমরা ও আর মাইনাস ও এম। এবার দেখো এটা y2, পিএম সমান কত, পিএম সমান হচ্ছে y1 বাই ও আর সমান হচ্ছে x2 মাইনাস ও এম সমান x1। আর প্রবণতা ট্যান থিটাটাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, তাহলে এম সমান হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম সূত্রটা, কোন সূত্র পেলাম, প্রবণতা বার করার সূত্রটা পেলাম। প্রবণতা সমান পেলাম এটা। এবার যদি আমি সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একবার এপি সরলরেখার প্রবণতা আর একবার এপি সরলরেখার প্রবণতা আর একবার হচ্ছে পি কিউ সরলরেখার প্রবণতা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমি
দুটো প্রবণতাকে সেম করে এটা বার করতে পারবো। একটু আগে দেখো আমরা প্রবণতা বার করার সূত্র বার করলাম। সরলরেখার উপর আর একটা বিন্দু যদি আমরা নিয়ে নিই এক্স কমা ওয়াই, একটা বিন্দু যে কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই নিয়ে নিই, ঠিক আছে? তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে প্রবণতা। সরলরেখার প্রবণতা বার করার সূত্র, সরলরেখার উপর একটা বিন্দু যদি একটা নির্দিষ্ট বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় আর এক্স কমা ওয়াই হচ্ছে যে কোনো একটা বিন্দু, তাহলে সরলরেখার প্রবণতার সূত্র একটু আগে আমরা বার করলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। আবার এটা হচ্ছে প্রবণতা সমান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই সূত্রের সাহায্যে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে কিভাবে বার করব? যদি তোমাকে সরলরেখার উপর দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে? এই সূত্রের সাহায্যে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু আর এক্স টু ওয়াই টু আর একটা বিন্দু, দুটো বিন্দুর স্থানাঙ্ক কিন্তু তোমাকে বলে দেওয়া থাকবে এবং এই সূত্রের সাহায্যে সমীকরণটা নির্ণয় করতে হবে। এটা কোন সমীকরণ? এটা হচ্ছে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ। এরপরে হচ্ছে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ। ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ। ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে এক্স 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 ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। একটা সরলরেখা কি করেছে? এক্স এবং ওয়াই দুটো অক্ষকে ছেদ করেছে। ধরো এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? যদি সরলরেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? ধরো এই দূরত্বটা হচ্ছে এ, এই দূরত্বটা এ একক, আর এই দূরত্বটা হচ্ছে বি একক। তাহলে আমাকে কি দেওয়া আছে? একটা সরলরেখা যেটা এক্স অক্ষকে এ একক দূরে, মূল বিন্দু থেকে এ একক দূরে ছেদ করেছে এবং ওয়াই অক্ষকে বি একক দূরে ছেদ করেছে। তাহলে সরলরেখার সমীকরণ হবে, সরলরেখাটা হচ্ছে এবি সরলরেখার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ঠিক আছে? যে এখানে এটা হচ্ছে মূল বিন্দু থেকে এক্স অক্ষে ছেদিতাংশের দৈর্ঘ্য সরলরেখার, আর বিটা হচ্ছে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষে ছেদিতাংশের দৈর্ঘ্য। ঠিক আছে? এখানে ও এ সমান এ আর ও বি সমান বি। তাহলে সরলরেখার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এবার হচ্ছে অভিলম্ব আকারে সরলরেখার সমীকরণ। অভিলম্ব আকারে সরলরেখার সমীকরণ। 1 ঘন্টা আমি এখন ফাঁকা নাই, তুমি এসো বাড়িতে, তাহলে আমি 10টার পরে ফাঁকা হবো। অভিলম্ব আকারে সরলরেখার সমীকরণ বলতে কি বোঝায়? ক্লাস এখন চলছে, একটা মাস্টার পড়াচ্ছে। ধরো একটা সরলরেখা, এটা হচ্ছে এবি একটা সরলরেখা। সরলরেখার মূল বিন্দু হচ্ছে ও, এবি যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে রয়েছে। এক্ষেত্রে কিন্তু ছেদিতাংশের দৈর্ঘ্য বলা নেই, তোমাকে কি বলে দেওয়া থাকবে? মূল বিন্দু থেকে সরলরেখাটা লম্ব দূরত্ব বলে দেওয়া থাকবে। এটা হচ্ছে মূল বিন্দু ও, এখান থেকে এবি সরলরেখার যে লম্ব দূরত্বটা
ধরো এটা এই লেন্থটা হচ্ছে পি, পি দ্বারা আমরা চিহ্নিত করছি, আর এখানে নাম দিতে হবে ও এম। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, এ বি যে কোনো একটা সরল রেখা, সেটা মূলবিন্দু থেকে পি দূরত্বে রয়েছে, পি লম্ব দূরত্বে, মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব পি একক, এবং এই যে লম্ব দূরত্বটা, লম্বটা পি ও এম, যে লম্ব ও এম লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এ বি যে কোনো একটা সরল রেখা এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। এখন মূল বিন্দু থেকে এ বি সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে পি একক, এবং এই যে লম্ব ও এম, লম্ব এ বি সরলরেখার উপর একটা লম্ব ও এম, এই ও এম লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। যদি এরকম এত কিছু কন্ডিশন মেনে চলে, তাহলে এই যে সরলরেখা এ বি সরলরেখার সমীকরণ সেক্ষেত্রে হবে এ বি সরলরেখার সমীকরণ এ বি সরলরেখার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ঠিক আছে, এ বি সরলরেখার সমীকরণ কি হবে, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, যেখানে আলফাটা হচ্ছে এ বি সরলরেখার সঙ্গে লম্ব যে দূরত্ব, লম্ব ও এম, সেটা সেই ও এম লম্ব, এখানে এটা হচ্ছে আলফা। ঠিক আছে, ও এমটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করেছে সেটা হচ্ছে আলফা, আর পিটা হচ্ছে মূল বিন্দু থেকে এ বি সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে সরলরেখার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। চালিয়ে এটা কমপ্লিট হয়ে গেল টপিক। ঠিক আছে, কমপ্লিটের মধ্যে কি আর দু একটা টপিক আছে, চালিয়ে দিন। দু একটা টপিক করি, তাহলে আজকে থিওরিটা শেষ হয়ে যাবে। বাহ, তাহলে করে দিন। তাহলে এই আমাদের সরলরেখার সমীকরণগুলো নির্ণয় করা বিভিন্ন পদ্ধতি আমরা জানলাম, মানে কোথায় কি কি দেওয়া থাকলে, কোন 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 জিনিসগুলো দেওয়া থাকলে কোন সমীকরণটা আমাদেরকে করতে হবে, সেগুলো আমরা জানলাম। এরপরে আরও ভালো তোমাদের ক্লিয়ার হবে যখন এগুলো অ্যাপ্লাই করব সমীকরণগুলো অঙ্ক করার সময়, তোমাদের যেটুকু যা প্রবলেম আছে সেটুকু ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও কিছু প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার আমরা সরলরেখার সমীকরণ তো হলো, আর দু একটা ছোট ছোট কন্ডিশন দেখে নেব। এক নম্বর কন্ডিশন হচ্ছে দুটো সরলরেখা, ধরো এ বি একটা সরলরেখা আর সিডি একটা সরলরেখা, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, নাম দিলাম এটা একটা এ বি সরলরেখা, আর সিডি আর একটা সরলরেখা সিডি। সরলরেখা দুটি যদি পরস্পর ছেদ করে, প্রশ্ন হচ্ছে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হবে। তোমাকে সরলরেখা দুটো সমীকরণ দেওয়া থাকবে, তোমাকে সরলরেখা দুটো ছেদ বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে আমরা কিভাবে বার করব, এ বি সরলরেখার সমীকরণ এখানে লিখছি আমরা, এ বি সরলরেখার সমীকরণ এ বি সরলরেখার সমীকরণ ধরে নাও এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0, আর সিডি সরলরেখার সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আমাদের ধ্রুবকগুলো চেঞ্জ হবে, এক্স ওয়াই চল যেমন আছে তেমন থেকে যাবে। ঠিক আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি সরলরেখার সমীকরণের সাধারণ আকার হয় ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। সরলরেখার সমীকরণের সাধারণ আকার ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে সরলরেখার সাধারণ আকার সমীকরণের। এটা হচ্ছে x এর সহগ, বিটা হচ্ছে y এর সহগ, আর সিটা হচ্ছে ধ্রুবক পদ। তাহলে দুটো সরলরেখা তাহলে a1 b1 আর c1 দ্বারা চিহ্নিত করছি, আর সিডি সরলরেখার সমীকরণকে আমরা ধরছি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করলো তার স্থানাঙ্ক যদি আমি আলফা বিটা বলি, তাহলে এই আলফা বিটার স্থানাঙ্ক বার করবে কিভাবে। এখন দেখো, যেহেতু সরলরেখা দুটো ছেদ বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা, তাহলে আলফা দ্বারা এ বি সরলরেখার উপর অবস্থিত বিন্দুটা আলফা বিটা হবে,
আবার সিডি সরলরেখার ওপরেও কিন্তু আলফা বিটা বিন্দুটা অবস্থিত হবে। ঠিক আছে, তাহলে এ বি সরলরেখার সমীকরণকে আলফা বিটা বিন্দু দ্বারা স্যাটিসফাই করবে, আবার আলফা বিটা বিন্দুটা সিডি সরলরেখার সমীকরণকেও স্যাটিসফাই করবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 ইকুয়াল টু 0। আরেকটা কি লিখতে পারবো a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ আমরা পাবো। ঠিক আছে, এই দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি, যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারি, তুলনামূলক, বজ্রগণন, অপনয়ন, যে কোনো পদ্ধতির সাহায্যে সমাধান করে আমরা আলফা আর বিটার মান বার করতে পারবো। এই দুটো সমীকরণকে সলভ করলে আমি আলফা আর বিটার মানটা পেয়ে যাব। তাহলে সরলরেখা দুটোর ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো। আবার রিপিট করছি, এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, দুটো সরলরেখা পরস্পর আলফা বিটা বিন্দুতে ছেদ করেছে। এবি সরলরেখার সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। সিডি সরলরেখার সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এখন দেখো আলফা বিটা বিন্দুটা এবি সরলরেখার উপরে অবস্থিত, আবার সিডি সরলরেখার উপরে অবস্থিত। তাহলে আলফা বিটা বিন্দু দ্বারা এবি সরলরেখা স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করালাম, তাহলে এক্সের জায়গায় আলফা আর ওয়াইয়ের জায়গায় বিটা বসালাম। তাহলে সমীকরণটা কী দাঁড়ালো a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 ইকুয়াল টু 0। আবার আলফা বিটা বিন্দু দ্বারা সিডি সরলরেখা স্যাটিসফাই করবে, কারণ সিডি সরলরেখার উপরে কিন্তু আলফা বিটা বিন্দুটা অবস্থিত। তাহলে আলফা বিটা বিন্দু দ্বারা সিডি সরলরেখা স্যাটিসফাই করলে কি হবে a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ইকুয়াল টু 0। এখন এই দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে আলফা বিটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, আর আমাদের অঙ্কটাও ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। এই হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করার সূত্র। এবার আর একটা প্রশ্ন হচ্ছে, দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ। দুটি সরলরেখার ছেদবিন্দুগামী, দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ কোন একটা সরলরেখা যদি যে দুটো সরলরেখা তোমাকে দেওয়া থাকবে, সেই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে পাস করেছে। ধরো এটা হচ্ছে সেই সরলরেখাটার নাম দিলাম পিকিউ সরলরেখাটা কি করেছে, এবি এবং সিডি সরলরেখা দুটোর ছেদবিন্দু দিয়ে পাস করেছে। তাহলে এই পিকিউ সরলরেখার সমীকরণ কি হবে? পিকিউ সরলরেখার সমীকরণ হবে, পিকিউ সরলরেখার সমীকরণ হবে পিকিউ সরলরেখার সমীকরণ হবে, এবি সরলরেখার সমীকরণ কী ছিল, a1x প্লাস b1y প্লাস c1, এটা ছিল এবি সরলরেখার সমীকরণ। প্লাস কি হবে, এবি সরলরেখার সমীকরণ প্লাস কে ইন্টু সিডি সরলরেখার সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সরলরেখার পিকিউ সরলরেখার সমীকরণটা কি হবে, এবি সরলরেখার সমীকরণ প্লাস কে ইন্টু সিডি সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0। এবার এখান থেকে কে এর ভ্যালুটা আমরা পাবো কোথা থেকে, কে এর ভ্যালুটা পাবো এই যে এবি আর সিডি সরলরেখার দুটো ছেদবিন্দু, সেই ছেদবিন্দু বার করব, সেই ছেদবিন্দুর মানটা আমরা এই সমীকরণে পুট করব। এই সমীকরণে পুট করতে গেলে কে এর ভ্যালুটা পেয়ে যাব, কে এর ভ্যালুটা যেই পেয়ে যাব, কে এর মানটা এখানে পুট করলেই আমাদের কিন্তু পিকিউ সরলরেখার সমীকরণ আমরা বার করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এরপরে আর একটা কোশ্চেন হয়েছে, আর একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে যে তোমাকে তিনটে সরলরেখা দেওয়া থাকবে, তিনটে সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, তোমাকে বলবে সরলরেখা তিনটে সমবিন্দু কিনা দেখাও, অর্থাৎ সরলরেখা তিনটে একটা বিন্দু দিয়ে পাস করছে কিনা প্রমাণ করো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যেমন ধরো এখানে তিনটে সরলরেখা রয়েছে, একটা এবি, একটা সিডি আর একটা পিকিউ। তিনটে সরলরেখা কিন্তু একটা বিন্দু দিয়ে পাস করছে। আমরা কি করব,
তোমাকে তিনটে বিন্দু দেওয়া, তিনটে যে কোনো সরলরেখা দেওয়া থাকবে, তোমাকে বলবে যে দেখাও যে সরলরেখার তিনটে সমবিন্দু, অর্থাৎ সরলরেখার তিনটে একটা বিন্দু দিয়ে পাস করেছে, বা প্রমাণ করো। তো তখন সেক্ষেত্রে আমরা কী করে করব, সেক্ষেত্রে করা নিয়ম হচ্ছে তোমাকে তিনটে সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে। তো এ বি এর সমীকরণ কি, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। সিডি সরলরেখা সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আর পি কিউ সরলরেখা সমীকরণ a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরকমভাবে তিনটে সরলরেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে। তোমাকে দেখাতে হবে সরলরেখা তিনটে একটা বিন্দু দিয়েই পাস করেছে। সেক্ষেত্রে আমরা কি করব, এ আর বি যে কোনো দুটো এ আর বি নিতে পারো, তুমি এ আর বি নিতে পারো, এ আর পি কিউ এ বি আর পি কিউ নিতে পারো, এ বি সি ডি নিতে পারো, অথবা এ বি পি কিউ অথবা সি ডি পি কিউ, যে কোনো দুটো সরলরেখার সমীকরণ আমরা নেব। তিনটে সমীকরণের মধ্যে, সরলরেখার তিনটে সমীকরণের মধ্যে থেকে আমরা যে কোনো দুটো সমীকরণকে সমাধান করব। ঠিক আছে, দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে সেই সমীকরণ দুটো, সেই সরলরেখা দুটো ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো, অর্থাৎ এই বিন্দুটা পাবো। ঠিক আছে, এই বিন্দুটা নাম দাও, ধরো ও। সরলরেখা দুটো যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্কটা পাবো। এখন এরপরে যে স্থানাঙ্কটা পেলাম, সেই স্থানাঙ্ক দ্বারা তৃতীয় সরলরেখাটাকে আমরা সেই স্থানাঙ্কর মানটা, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মানটা তৃতীয় সমীকরণে পুট করব। ঠিক আছে, ছেদবিন্দুর স্থানাঙ্ক যে বিন্দুটা পাবো, সেই বিন্দু দ্বারা আমরা তৃতীয় সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করাবো। যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে বলবো যে তিনটে সরলরেখা একটা বিন্দু দিয়ে পাস করেছে। আর যদি স্যাটিসফাই না করে তাহলে বলবো যে তিনটে বিন্দু সমবিন্দু নয়, অর্থাৎ তিনটি সরলরেখা একটি বিন্দু দিয়ে পাস করেনি। ঠিক আছে, আবারও বলছি, যে কোনো দুটো সমীকরণকে আমরা সমাধান করব, বা যে কোনো দুটো সরলরেখা সমীকরণের ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করব। ছেদবিন্দু যে স্থানাঙ্কটা পাবো সেটা দ্বারা তৃতীয় সমীকরণটাকে স্যাটিসফাই করাবো। যদি সেই ছেদবিন্দু দ্বারা তৃতীয় সমীকরণটা স্যাটিসফাই করে তাহলে বলবো যে সরলরেখা তিনটে একটা বিন্দু দিয়ে পাস করেছে, অর্থাৎ সরলরেখা তিনটে সমবিন্দু। আর যদি সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক দ্বারা তৃতীয় সমীকরণটি স্যাটিসফাই না করে তাহলে বলবো যে তিনটে সরলরেখা একটা বিন্দু দিয়ে পাস করেনি, অর্থাৎ সরলরেখা তিনটি সমবিন্দু নয়। এই হচ্ছে থিওরি পোর্শন। সরলরেখা চ্যাপ্টারে যা কিছু থিওরি সব কিছু করার হলো তোমাদের। তোমরা ভালো মতো দেখবে, বুঝবে। কোথাও যদি কিছু বুঝতে প্রবলেম থাকে জানাবে। নেক্সট দিন তোমাদের সরলরেখা চ্যাপ্টারে অঙ্ক শুরু করব আমি, এবং অনুশীলনী অঙ্কগুলো পরপর আমাদের করানো হবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ। সবাই ভালো থেকে সুস্থ থেকো।